আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে তৃতীয় লেকচারে দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সোর্স অফ ফিনান্স অথবা সোর্স অফ ফান্ড, কোন কোন সোর্স থেকে আমরা অর্থায়ন করতে পারি সেই সোর্সগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কোশ্চেনে আলোচনা করব হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সহজেই পেতে পারো। প্রথমেই এক্সপ্লেইন দ্য সোর্স অফ ফান্ড অর ফাইন্যান্স। সাধারণত ফান্ড বা ফাইন্যান্স যখন করি আমরা বিভিন্ন সোর্সে থেকে অর্থ সংগ্রহ করে থাকি। তো এই অর্থ সংগ্রহগুলা কোন কোন সোর্সে থেকে হতে পারে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিনান্সের ক্ষেত্রে। এই জন্য আমরা এটা শিখবো আজকে। এই লেখা আছে ডিফারেন্স ওয়ে অফ বিজনেস ক্যান অবটেইন মানি অর ফান্ড অর ফিনান্স। তার মানে বিভিন্ন টাকা বলো, ফান্ড বলো, ফাইন্যান্স বলো, অর্থায়ন বলো, সবগুলা অবটেইন মানে অর্জন করতে পারে বিভিন্ন ওয়েতে। বিভিন্ন ওয়ের মধ্যে যেটা আছে সোর্স অফ ফাইন্যান্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু। মানে এই ওয়ে তো অনেকগুলা ওয়ের মধ্যে থেকে এটাকে আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো ইন্টারনাল সোর্স, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স রেইজ ফ্রম দ্য উইদিন দ্য অর্গানাইজেশন। সাধারণত অর্গানাইজেশনের মধ্যে থেকে যেটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা ইন্টারনাল সোর্স বলে থাকি, বা অর্গানাইজেশনের মালিক বলো, তারপরে ইনভেস্টি, তারপরে ব্যবসায়ের টাকা ব্যবসায় খাটানো ইত্যাদি বিভিন্ন সোর্স আছে। আর এক্সটার্নাল হচ্ছে রেইজ ফ্রম আউটসাইড সোর্স। যে সোর্স গুলা সাধারণত ব্যবসায়ের বাইরে থেকে সংগ্রহ করা হয় সেটাকে আমরা বলি এক্সটার্নাল সোর্স। এ পর্যন্ত বুঝছো? তাহলে সোর্স হলো দুইটা, একটা হলো ইন্টারনাল সোর্স, একটা হলো এক্সটার্নাল সোর্স। এখন আমরা দেখব ইন্টারনাল সোর্স গুলো কি কি আছে। দেখো, ইন্টারনাল সোর্সের মধ্যে প্রথম সোর্স এক নম্বরে হচ্ছে আমার ওনার্স ইনভেস্টমেন্ট। ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত মালিক নিজেই বিভিন্ন ওয়েতে টাকা ইনভেস্ট করে। এই জায়গায় আবার বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। দিস ইজ মানি হুইচ কামস ফ্রম ওনার অর ওন সেভিং। তার মানে মালিকের পক্ষ থেকে যে টাকাটা আসে ওই, বা অথবা মালিক যে সেভিংস এর থেকে যে টাকাটা ব্যবসায় নিয়ে আসতেছে সেটাকে আমরা ওনার্স ইনভেস্টমেন্ট বলে থাকি। আরেকটা বলছে ইট মে বি ইন দ্য ফর্ম startup capital used when the business is setting up। যখন যে ব্যবসায় স্টার্ট আপ করতে যাবে বা বিষয়টা শুরু করতে যাবে তখন সে কিছু টাকা নিজেই বিনিয়োগ করে, সেটাকে আমরা ওনার্স ইনভেস্টমেন্ট বলতে পারি। তারপর আছে দিস ইজ এ লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। মালিক যে টাকাটা দেয় এটা কিন্তু সাধারণ সহসা এসে ফেরত নেয় না। মনে করো যতদিন বিজনেস চলতে থাকে ততদিন এই টাকাগুলা কি মালিক ব্যবসায়ের মধ্যে বিনিয়োগ হিসেবে রাখে। যদি আউটসাইড সোর্সের থেকে হয় বা অন্য জায়গা থেকে আসে আনি, নির্দিষ্ট সময়ের জন্য তাকে টাকাটা আনতে হয়। মনে করো 2 বছর, 3 বছর, 5 বছর, 1 বছর, নির্দিষ্ট সময় পরে টাকা ফেরত দিতে হয়। কিন্তু মালিক যদি টাকাটা নেয়, মালিক যদি টাকাটা নিয়ে আসে সেটাকে আমরা কি বলি, দিস ইজ লং টার্ম সোর্স, মানে দীর্ঘমেয়াদী একটা সোর্স। এটা এই টাকাটা সহসাই মালিককে ফেরত দিতে হয় না। এরপরে ইন্টারনাল সোর্সের মধ্যে 2 নম্বর হচ্ছে রিটেইন প্রফিট। রিটেইন প্রফিট বলতে সাধারণত যে প্রফিট গুলো হয়ে থাকে ওই প্রফিটের মধ্যে থেকে কিছু অংশ মালিক আবার ব্যবসায় রিইনভেস্ট করে। তো এই রিইনভেস্টটাকে আমরা রিটেইন প্রফিট বলি। দিস ইজ সোর্স অফ ফাইন্যান্স অনলি অ্যাভেলেবল ফর বিজনেস হুইচ হ্যাজ বিন ট্রেডিং মোর দ্যান 1 ইয়ার। তারপর আছে ইট ইজ এ মিডিয়াম ও লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এই রিটেইন প্রফিট হচ্ছে, আর একটু ক্লিয়ার করে বলি, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান যে লাভটা হয়, লাভের একটা অংশ মালিক ব্যবসায়ে তার সম্প্রসারণের জন্য ধরে রাখে, এটাকে আমরা রিটেইন প্রফিট বলে থাকি। আরেকটা আছে সেল অফ স্টক বা শেয়ার। ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত শেয়ার বা স্টক, আমরা জানি সাধারণ শেয়ার হইতে পারে, কমন শেয়ার হইতে পারে, তারপরে বলো কি বলে এটাকে প্রিফারেন্স শেয়ার হইতে পারে,
এই সমস্ত বিষয়গুলো সাধারণত বিক্রি করে আমরা কি করতে পারি, টাকা সংগ্রহ করতে পারি। এর মধ্যে আছে দিস ইজ মানি কামস ইন ফ্রম সেলিং অফ আনসোল্ড স্টক। আনসোল্ড স্টক বলতে যে স্টক গুলা বা যে শেয়ার গুলা অবিক্রিত অবস্থায় আছে ওগুলা বিক্রি করেও আমরা টাকা পয়সা কি বলে ফাইন্যান্স করতে পারি। দুই নম্বর হচ্ছে দিস ইজ এ শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স, এটাও এক ধরনের শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এরপরে 4 নম্বরে আছে সেল অফ ফিক্সড অ্যাসেট। ব্যবসা প্রতিষ্ঠানে যে স্থায়ী সম্পদগুলো আছে এগুলা বিক্রি করেও দীর্ঘমেয়াদী ভাবে কি করা যায়, এই অর্থ সংগ্রহ করা যায়, এটাও গুরুত্বপূর্ণ একটা সোর্স। এরপরে তোমার আছে ডেট কালেকশন। ডেট কালেকশন বলতে সাধারণত ডেটর্স ইজ সামওয়ান হু ওনার্স এ বিজনেস মানি। বিভিন্ন দেনাদারের নিকট থেকে যে টাকাগুলো পাওয়া যায় ওই টাকাগুলো কালেকশন করেও আমরা কি করতে পারি, ব্যবসায় ফাইন্যান্স করতে পারি। এছাড়াও এটা এটা এক ধরনের শর্ট টার্ম লোন। দ্য বিজনেস ক্যান রাইজ দ্য ফাইন্যান্স কালেক্টিং দ্য মানি ওন এন্ড দেম ডেট ফ্রম দেয়ার ডেটর্স। তাদের যে দেনাদার গুলো আছে ওই দেনাদারের নিকট থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট যে টাকাগুলো পায় ওই টাকাগুলো সংগ্রহ করেও ব্যবসায় অর্থায়ন করা যায়। এই ছিল আমাদের ইন্টারনাল সোর্সের মধ্যে 5টা। স্যার নাম্বারটা ক্লিয়ার হয় না? না স্যার এটা বলেন নাই। 4 নম্বরে সেল অফ ফিক্সড অ্যাসেট বলছে যে স্থায়ী সম্পত্তি বিক্রি করে। দিস ইজ মানি কামস ফ্রম সেলিং অফ ফিক্সড অ্যাসেট সাচ অ্যাজ দ্য প্রাইস অফ মেশিনারি। মেশিনারি হইতে পারে দ্যাট ইজ নো লঙ্গার নিডেড। তারপরে মনে করো কি বলে ইকুইপমেন্ট হইতে পারে, কোনো জমি বা ল্যান্ড হইতে পারে, বিল্ডিং হইতে পারে, অ্যাপার্টমেন্ট হইতে পারে। এটা মানুষের যে দীর্ঘমেয়াদী সম্পদগুলো থাকে এই সম্পদগুলা বিক্রি করেও কিছু টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয় বা অর্থায়ন করা হয়। 2 নম্বরে ওরা আনছে বিজনেস ডু নট অলওয়েজ হ্যাভ সারপ্লাস ফিক্সড অ্যাসেট হুইচ দে ক্যান সেল অন। তার মানে কোনো ফিক্সড অ্যাসেটে অনেক সময় সারপ্লাস থাকে না বা একটা ফিক্সড অ্যাসেট আছে ওটাতে ব্যবসায় কোনো লাভ হচ্ছে না, তারা কি করবে, এই সম্পদটা বিক্রি করে দেয়, বিক্রি করে কিছু টাকা সে ব্যবসায় অর্থায়ন করে থাকে। ইট ইজ এ মিডিয়াম সোর্স অফ ফাইন্যান্স, এটাও ফাইন্যান্সের একটা মিডিয়াম সোর্স। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখবো এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্সের মধ্যে বেশ কয়েকটা পার্ট আছে, এর মধ্যে আমরা প্রথমেই দেখবো there are 5 external source of finance. আচ্ছা, প্রথমেই আছে ব্যাংক লোন। এক্সটার্নাল সোর্স মানে আমরা একটু আগে বলছি যে ব্যবসায়ের বাইরে থেকে যে অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলি এক্সটার্নাল সোর্স। দিস ইজ মানি borrowed at an average rate of interest over the set of period time. একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের নিকট থেকে একটা ইন্টারেস্ট রেটে একটা নির্দিষ্ট হারে তাকে সুদ দিতে হবে বা এভারেজ রেটে সুদ দিতে হবে। সুদের বিনিময়ে তারা কি করবে, ব্যাংক থেকে একটা লোন সংগ্রহ করতে পারে। এটা এক ধরনের অর্থায়ন। ইট ইজ এ মিডিয়াম অর লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এটা মিডিয়ামও হইতে পারে আবার লং টার্মও হইতে পারে। তো মিডিয়াম বলতে অল্প সময়ের জন্য সে যদি আনে সেটা মিডিয়াম হইলো, বা 2 বছর 3 বছরের জন্য হয়। আর যদি লং টার্ম হয় সেটা মনে করো 5 বছর 10 বছর বা আরো বেশি সময়ের জন্য যদি লোন হয় সেটা আমরা লং টার্ম লোন গুলো আখ্যায়িত করা হয়। এখন দেখো এক্সটার্নাল সোর্সের মধ্যে 2 নম্বর হচ্ছে, 2 নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। খেয়াল করো, ব্যাংক লোন আর ব্যাংক ওভারড্রাফট কিছুটা পার্থক্য আছে, অনেকটা অধিকাংশে অনেক সময় একই বোঝা যায়, কিন্তু কিছুটা পার্থক্য আছে। দেখা আছে দিস ইজ ওয়ার দ্য বিজনেস ইজ অ্যালাউড টু বি ওভারড্রোন অন ইটস অ্যাকাউন্ট। তার মানে একজন ব্যবসায়ী তার ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তো ব্যাংকের সাথে ওই ব্যবসায়ীর সাথে একটা সম্পর্ক থাকার কারণে তার ব্যাংকে যে টাকা আছে তার চাইতে অতিরিক্ত টাকা সে ব্যাংক থেকে উঠাইয়া নিয়ে সে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করতে পারবে অথবা ব্যবসায়ের প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে সেটা আবার টাকাটা দিয়ে দিতে হবে। আর এটা সাধারণত শর্ট টার্ম হয়, লেখা আছে সি নাম্বার দেওয়া, দিস ইজ এ শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। বি নাম্বার হচ্ছে দিস মিনস দে ক্যান স্টিল রাইট চেক even if they do not have enough money in the amount. যখন তার পর্যাপ্ত টাকা ব্যাংকে নাই কিন্তু সে ব্যাংক থেকে টাকা নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে
ব্যাংকের একটা চেক ইস্যু করে বা চেক জমা দিয়ে অতিরিক্ত টাকা ব্যাংকে থেকে নিতে পারবে। এটা ব্যবসার সাথে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্কের কারণে এই লোনগুলা দিয়ে থাকে, ওভারড্রাফটগুলো হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে এডিশনাল পার্টনার। এডিশনাল পার্টনার, তুমি একটা ব্যবসা সম্প্রসারণ করতে যদি চাও বা অর্থ সংগ্রহ করতে চাও, সেই ক্ষেত্রে একটা এডিশনাল পার্টনারের মাধ্যমে তুমি সংগ্রহ করতে পারো। তুমি বিজনেস করতেছো, তোমার বিজনেসটা আরো সম্প্রসারণ করতে চাও, কিন্তু টাকা পয়সা স্বল্পতার কারণে তুমি সম্প্রসারণ করতে পারতেছো না, তখন কি করবা? তুমি চিন্তা ভাবনা করলা যে একটা পার্টনার নিয়ে, আমি পার্টনারকে একটা অংশ আমি দিই, সে তার কাছ থেকে আমি কিছু টাকা নেই। এটাকে আমরা এডিশনাল পার্টনার নেওয়ার মাধ্যমে টাকা বা ফাইন্যান্স করতে পারি। এই জন্য লিখছি নাম্বারে, দিস ইজ সোর্স অফ ফাইন্যান্স সুইটেবল ফর এ পার্টনারশিপ বিজনেস। এই সোর্সটা পার্টনারশিপ বিজনেসের জন্য খুবই চমৎকার একটা সোর্স বা ভালো একটা সোর্স। বি নাম্বার হচ্ছে, দ্য নিউ পার্টনার ক্যান কন্ট্রিবিউট এক্সট্রা ক্যাপিটাল। যখনই কোনো ব্যবসায় নতুন কোনো পার্টনার আসতে চায়, তখনই তাকে অতিরিক্ত কিছু টাকা পে করতে হয়। এটাকে আমরা এক্সট্রা ক্যাপিটাল বলে থাকি। দিস ইজ এ লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এটা সাধারণত দীর্ঘমেয়াদী লোন হয়। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন পার্টনার নেওয়া হয়, এই পার্টনারটা সাধারণত অল্প সময়ের জন্য পার্টনার হিসেবে নেওয়া হয় না, লম্বা সময়ের জন্য তাকে দীর্ঘমেয়াদী হিসেবেই পার্টনার হিসেবে নেওয়া হয়। 4 নম্বর হচ্ছে শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানি বা লিমিটেড কোম্পানি যেগুলো আছে, এই লিমিটেড কোম্পানি গুলা কি করে, তারা আউটসাইড যে পাবলিক আছে, পাবলিক শেয়ার বিক্রি করে। বলছে যে দিস ইজ এ সোর্স অফ ফাইন্যান্স সুইটেবল ফর লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানি তাদের যে সাধারণ শেয়ার গুলো থাকে, এটা বাজারে পাবলিশ করে, বাজারে কি করে, বিজ্ঞাপনের মাধ্যমে জনগণের নিকটে এগুলা বিক্রি করে টাকা সংগ্রহ করে থাকে। এটাও এক ধরনের ফাইন্যান্স, আর এটা একটা দীর্ঘমেয়াদী ফাইন্যান্স। তারপর ইনভলভ ইস্যুইং দ্য মোর শেয়ার। এই জায়গায় তার শেয়ার গুলা বিক্রি হইতে পারে, অতিরিক্ত শেয়ার বিক্রি হইতে পারে, বোনাস শেয়ার হইতে পারে, বিভিন্ন ভাবে এই শেয়ার গুলা বিক্রয়ের মাধ্যমে সে ফাইন্যান্স করতে পারে। আর এটাকে আমরা লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স বলে থাকি। আচ্ছা, এরপর আছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে লিজিং। লিজিং বলতে লিজ নেওয়াকে বোঝায়। সাধারণত দিস ইজ মেথড অ্যালাউড দ্য বিজনেস অবটেইন দ্য বিজনেস উইদাউট দ্য নিড টু পে দ্য লার্জ লাম সাম আপফ্রন্ট। তার মানে এটা একটা মেথড ব্যবসায়ের অর্থ সম্পদ অর্জনের, অবটেইন অ্যাসেট উইদাউট নিড টু পে। তার মানে পুরা টাকা পরিশোধ করে সম্পদ, মানে কিছু টাকা, পুরা টাকার মধ্যে অল্প কিছু টাকা থাকে, লামসাম কিছু টাকা দিয়ে একটা সম্পদ অর্জন করা যায়। যেমন তুমি যদি একটা পুকুর লিজ নিতে চাও, তো পুকুরের মূল্য তো আর পুরাটা দিতে হবে না, তাকে বাৎসরিক হিসেবে কিছু টাকা দিলেই সে পুকুর ব্যবহারের অনুমতি সে দিবে। এরকম ভাবে কোনো বিল্ডিং হইতে পারে, এরকম কোনো মেশিনারি হইতে পারে, কোনো জমি হইতে পারে, পাহাড়ি এলাকার বড় একটা ল্যান্ড হইতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা লিজ বলে থাকি। আর এই লিজের মাধ্যমে অর্থায়ন করা যায়। তোমার দরকার জমি, টাকা নাই, তখন কি করবা? তুমি অল্প টাকা দিয়ে লিজ নিলে, জমির ব্যবস্থা হয়ে গেল, অল্প অর্থায়নটাও তোমার একটা ব্যবস্থা হয়ে গেল। তুমি যে জমিটা, কাঙ্ক্ষিত জমি তোমার দরকার, ওই জমিটা তুমি পেয়ে গেলা অল্প মূল্যে। ইট ইজ অ্যারেঞ্জ থ্রু দ্য ফিনান্স কোম্পানি। এটা সাধারণত ফিনান্স কোম্পানি অ্যারেঞ্জ করে দেয়। এটা হলো মিডিয়াম সোর্স অফ ফাইন্যান্স। এটা মিডিয়াম সোর্স, লেখা আছে নিচে সি নম্বরে, মিডিয়াম সোর্স অফ ফাইন্যান্স। এটা সাধারণত কয়েক বছর, 5 বছর, 7 বছর জন্য লিজ নিয়ে সাধারণত টাকাগুলা ম্যানেজ করা হয়। এই ছিল আমাদের সোর্স অফ ফাইন্যান্স। আমরা অনেকগুলো সোর্স শিখলাম। একটা হলো ইন্টারনাল সোর্স, একটা এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স আমরা শিখলাম 5টা এবং এক্সটার্নাল সোর্স আমরা শিখলাম 5টা। কনসেপ্টটা ক্লিয়ার না সবার? জি স্যার, তো মোটামুটি ধারণা হয়েছে। এখন খালি হ্যাঁ, আবার মুখস্থ করার সময় আস্তে আস্তে। আচ্ছা, এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হোয়াট ডু মিন বাই প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এন্ড দেয়ার ডিফারেন্স। এক্ষেত্রে সংজ্ঞাও চাইছে, পাশাপাশি পার্থক্য বলছে। তো আমি সংজ্ঞাটা এই পার্থক্যের মধ্যেই নিয়ে নিছি, এই জন্য আলাদাভাবে সংজ্ঞাটা লিখি নাই। বইয়ের মধ্যে হয়তো আরো তুমি একটা ডিটেলে পাবা। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমার জন্য সুবিধা হয়। প্রথমেই দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে পার্থক্য। প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে
the maximization of firm net income is called the profit maximization. তার মানে সংস্থাগুলির নিট আয়ের সর্বাধিকরণকে মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন বলে। মানে তার মানে নিট আয় যেটা আছে এই নিট আয়কে যদি তোমার এই যে নিট আয় আছে এই নিট আয়টা যদি সর্বাধিকরণ করা হয় সেটাকে আমরা বলি প্রফিট ম্যাক্সিমাইজেশন। এরপরে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ এ কোর্স অফ অ্যাকশন টু দ্য শেয়ার হোল্ডার। তার মানে যে সম্পদ মানে এই সম্পদ সর্বাধিকরণ মানে যে শেয়ার হোল্ডারদের কার্যকলাপ এর নেট প্রেজেন্ট ভ্যালু মূল্য সর্বাধিকরণ। তার মানে শেয়ার হোল্ডারদের শেয়ারের যে মূল্য এই শেয়ারের মূল্যটা যে বৃদ্ধি পায় এটাই হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আই মিন কোম্পানির মূল্য বৃদ্ধি পাওয়া, এই ক্ষেত্রে হচ্ছে প্রফিট বৃদ্ধি পাওয়া, এই ক্ষেত্রে হলো কোম্পানির মূল্য বৃদ্ধি পাওয়া। তার মানে প্রফিট হওয়ার পরে ওই টাকাটা তারা কি করে আবার রিইনভেস্ট করে কোম্পানিতে, যার ফলে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়ে থাকে। বুঝতে পারছো কনসেপ্টটা? এটা হচ্ছে শুধু মুনাফা যা হইলো সম্পূর্ণ লাভ হিসেবে আমি দেখাইলাম, আর ওয়েলথ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সম্পদ সর্বাধিকরণ। মুনাফা যা হইলো লাভ যা হইলো ওইটা আমরা নিয়ে বাসায় নিয়ে যাব না, এটা আবার আমি কি করবো ব্যবসায় আবার রিইনভেস্ট করবো, এই জন্য এটাকে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আশা করি বুঝছো। 2 নম্বরে দেখো যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট ডাজ নট কনসিডার দ্য টাইমিং অফ দ্য প্রফিট। এক্ষেত্রে সাধারণত টাইম ভ্যালু অফ মানি যেটা আছে স্যার ওইটা হলো আমরা যে যখন মানে লাভের অংশটা পাবো ওইটা হলো মানে প্রফিট, কিন্তু যখন ওইটা মানে কাজে খাটাবো আবার মানে তখন ওইটা সম্পদ হয়ে যায়, তাই না? হ্যাঁ তখন সম্পদ হয়। ঠিক আছে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্টের মধ্যে আমাকে টাইমিং কনসিডার করা জরুরি না, যখন প্রফিট হবে তখনই লাভ হিসেবে ধরে নিলাম। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে ক্রাইটেরিয়ন বা কনসিডার দ্য টাইম ভ্যালু অফ প্রফিট। এই প্রফিটটাকে অর্থের সময় মূল্য অনুযায়ী মূল্যায়ন করতে হবে, এটা অর্থের সময় মূল্য অনুযায়ী মূল্যায়ন করার দরকার নেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইট ইজ নট ইউনিভার্সালি অ্যাকসেপ্ট। আর এই পাশে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইট ইজ এ ইউনিভার্সালি অ্যাকসেপ্ট মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্ট বলতে এই প্রফিট ম্যাক্সিমাইজেশনটা সর্বজন স্বীকৃত নয়, এটা সবাই স্বীকৃত দেয় না। এই সিস্টেমটাকে সবাই অত পছন্দ করে না, স্বতঃস্ফূর্ত সিস্টেম না। কিন্তু এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, তার মানে সর্বজন স্বীকৃত মানে সবাই এটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে। আচ্ছা, এরপরে 4 নম্বর দেখো। 4 নম্বর হচ্ছে দ্য অল্টারনেটিভ টু প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তার মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের অল্টারনেটিভ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তার মানে আর ওই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কোনো অল্টারনেটিভ নাই। আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা অল্টারনেটিভ পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য কোনো অল্টারনেটিভ পাওয়া যাবে না বা অল্টারনেটিভ নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটু নিচে যাই, 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ইট ইন্ডিকেটস ডিফারেন্স মিনিং টু দ্য ডিফারেন্ট পিপুল। তার মানে এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন বিভিন্ন ব্যক্তির নিকট এটার মিনিংটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার তো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন দিস ইজ নোন অ্যাজ ভ্যালু ম্যাক্সিমাইজেশন অর এনপিভি ম্যাক্সিমাইজেশন। আর এটা সাধারণত আমার কি করে ওই যে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু ম্যাক্সিমাইজেশনকে বোঝানো হয়। এটার যে একটা মিনিং যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানেই এনপিভি ম্যাক্সিমাইজেশন বা নিট প্রেজেন্ট ভ্যালু ম্যাক্সিমাইজেশন, এতটুকুই। বা এটার মান সর্বাধিকরণ বা এনপিভি সর্বাধিকরণকে বলে বিবেচিত করা হয়। 6 নম্বর দেখো, ইট ডাজ নট কনসিডার দ্য রিস্ক এন্ড আনসার্টেনিটি। তার মানে এটাকে রিস্ক এবং আনসার্টেনিটি ঝুঁকি এবং অনিশ্চয়তা কনসিডার করা হয় না। আর এই ক্ষেত্রে ওয়েলথের ক্ষেত্রে যে ইট কনসিডার দ্য রিস্ক এন্ড আনসার্টেনিটি। আনসার্টেনিটি বলতে অনিশ্চয়তা বোঝায় আর রিস্ক বলতে ঝুঁকি বোঝায়। তার মানে এই প্রফিটের ক্ষেত্রে বিবেচনা কনসিডার মানে তো বিবেচনা করা, প্রফিটের ক্ষেত্রে রিস্ক এবং আনসার্টেনিটি ঝুঁকি এবং অনিশ্চয়তা বিবেচনায় আনা হয় না। অপরদিকে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিবেচনায় আনা হয়। বুঝতে পারছো সবাই?
আচ্ছা ক্লিয়ার। ওকে স্যার। টাইমার 1-1.5 মিনিট আছে, এর মধ্যে কেটে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কথা হবে আচ্ছা পরবর্তী স্যার। ক্লাসে। আল্লাহ হাফিজ।